পরিচ্ছেদ ১৪ মামলার বিচার ও চূড়ান্ত শুনানি এবং সাক্ষ্য প্রমাণ গ্রহণ। অর্ডার ১২ এর বিধি ৬ অনুযায়ী যদি কোনো রায় বা সিদ্ধান্ত না দেয়া হয় অথবা অর্ডার ১৪ এর বিধি ৬ অনুযায়ী রায় বা সিদ্ধান্ত না দেয়া হয় অথবা অর্ডার ১৫ বিধি ১ অনুযায়ী কোনো রায় দেয়া না হয়, সেক্ষেত্রে চূড়ান্ত শুনানির ধার্য তারিখে অর্ডার ১৮ এর বিধান অনুযায়ী উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হবে এবং পক্ষগণের সাক্ষীদের জবানবন্দি ও জেরা শুরু করা হবে। এর পূর্বে অর্ডার ১৬ অনুযায়ী পক্ষগণের নিজ নিজ পক্ষের সাক্ষীগণের ওপর সমন জারির জন্য আবেদন করতে হবে। সাক্ষীগণের উপস্থিতির জন্য খরচ জমা দিতে হবে। সমনে সাক্ষীকে সাক্ষ্য প্রদানের জন্য বা কোনো দলিল উপস্থিত করার জন্য ডাকা হয়েছে কিনা তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সমনকৃত সাক্ষী ছাড়াও শুনানির সময় আদালতে উপস্থিত ব্যক্তি বা ব্যক্তিগণকে সাক্ষ্য প্রমাণের জন্য বা কোনো দলিল যা তার নিকট আছে তা উপস্থিত করার জন্য আদালত নির্দেশ দিতে পারে। সমন পাওয়ার পর সাক্ষী উপস্থিত না হলে তার উপর ঘোষণা বা প্রক্লেমেশন জারি করে নির্ধারিত তারিখে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া যেতে পারে অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ হতে পারে। তারপরেও যদি সাক্ষী উপস্থিত না হয় তাহলে তাকে ৫০০ টাকার বেশি নয় এরূপ জরিমানা করার বিধান এবং তার সম্পত্তি ক্রোকাবদ্ধ করে বিক্রয় করার বিধানও দেওয়া হয়েছে। চূড়ান্ত শুনানির তারিখের দিন উভয় পক্ষকে তাদের সাক্ষীদের নাম ও মামলার নম্বর উল্লেখপূর্বক বিচারকের আসন গ্রহণের পূর্বে হাজিরা দাখিল করতে হবে। সশরীরে যারা উপস্থিত শুধুমাত্র তাদের হাজিরা দাখিল করা যাবে। বিচার শুরু হওয়ার সময় ওই হাজিরায় উল্লেখিত ব্যক্তিদের সাক্ষ্য প্রমাণের জন্য ডাকা হবে। সাক্ষীদের জবানবন্দি জেরা গ্রহণের পূর্বে পক্ষগণকে তাদের নিজ নিজ দাবির সমর্থনে বক্তব্য রাখতে হবে। অর্ডার ১৮ এর বিধি ১ ও ২ বিধি অনুসারে মোকদ্দমার শুনানির দিনে যে পক্ষের শুনানি শুরু করার অধিকার রয়েছে সে পক্ষ তার মামলা বর্ণনা করবে এবং যেসব ইস্যু প্রমাণ করতে বাধ্য সেগুলো প্রমাণের জন্য সাক্ষ্য উপস্থাপন করবে। এরপর অপর পক্ষ তার মামলা বর্ণনা করবে এবং সাক্ষ্য উপস্থাপন করবে এবং অতঃপর আদালতের নিকট সার্বিকভাবে সমগ্র মামলা সম্পর্কে স্বীয় বক্তব্য উপস্থাপন করবে। সুতরাং মামলার শুনানিতে বাদীপক্ষ কর্তৃক সাক্ষী পরীক্ষাকরণ এবং আর্জির মামলা উপস্থাপন করার দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। সাধারণত বাদীপক্ষেই প্রথম বক্তব্য রাখার বিধান রয়েছে। তবে যদি বিবাদী পক্ষ বাদীপক্ষের দাবি স্বীকার করে নেয় কিন্তু আইনগত কারণে বা অন্য কোনো কারণে বাদী প্রতিকার পাওয়ার অধিকারী নয় মর্মে দাবি করে, সেক্ষেত্রে বিবাদী প্রথমে তার বক্তব্য রাখতে পারবে। উভয় পক্ষে নিজ নিজ দাবির বিষয়ে আদালতে বক্তব্য রাখার পর ওই দাবির সমর্থনে সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে হবে। এরূপ বিধানের কারণে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার পূর্বেই পক্ষগণের বক্তব্য বা দাবি কী সে সম্পর্কে বিচারকের একটা সুস্পষ্ট ধারণা পাওয়ার সুযোগ হয়। উভয় পক্ষের দাবি সম্পর্কে এরূপ ধারণা থাকার কারণে কোনো পক্ষই মামলার প্লিডিংস বহির্ভূত কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে না পারে সে সম্পর্কে বিচারক খেয়াল রাখতে পারবেন। সাক্ষ্য প্রমাণ গ্রহণ শুরুর পূর্বে যখন পক্ষগণের বক্তব্য রাখা হয় তখন গুরুত্বপূর্ণ অংশ বিচারক যদি নোট করে রাখেন তাহলে সাক্ষীদের জবানবন্দি জেরা গ্রহণের সময় তা সহায়ক হবে। সাক্ষীগণের জবানবন্দি জেরা লিপিবদ্ধ করা সংক্রান্ত। সাক্ষীগণের জবানবন্দি জেরা সঠিকভাবে লিপিবদ্ধ করা সঠিক বিচার নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভিডেন্স অ্যাক্ট এর ১৩৫ ধারায় বলা হয়েছে যে কী নিয়মে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হবে, অর্থাৎ কোনো সাক্ষীকে প্রথমে পরীক্ষা করতে হবে, তারপর কোন সাক্ষীকে পরীক্ষা করতে হবে ইহা
আইন দ্বারা নির্ধারিত নিয়মে বা দেওয়ানি ও ফৌজদারি আদালতসমূহে প্রচলিত রীতি অনুযায়ী করা হবে। যেহেতু এ বিষয়ে আজ পর্যন্ত কোনো আইন করা হয়নি, সেহেতু বিচারক নিজ বিবেচনা অনুযায়ী সাক্ষীদের ক্রম নির্ধারণ করবেন। আদালতসমূহে প্রচলিত রীতি অনুযায়ী দেওয়ানি মামলার বাদীকে বা একজনের অধিক বাদী থাকলে যে কোনো একজনকে প্রথমে, তারপর ঘটনা বা দাবি প্রমাণের প্রত্যক্ষ সাক্ষীদের, তারপর কোনো বিশেষজ্ঞ বা কোনো কমিশনার থাকলে তার সাক্ষ্য গ্রহণ করা হয়। বাদীর জবানবন্দি জেরার পূর্বে বাদীপক্ষের অন্য সাক্ষীদের জবানবন্দি জেরা গ্রহণ করা যাবে না। তবে কিছু ব্যতিক্রম থাকতে পারে, যেমন স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাহ বন্ধন ছিন্ন হওয়ার পর স্ত্রী তার 2 ও 3 বছরের 2টি শিশু সন্তানদেরকে নিজ হেফাজতে নেয়ার জন্য একটি মামলা দায়ের করে। সাক্ষ্য গ্রহণের দিন বাদী উপস্থিত হতে পারেনি এবং তার পক্ষে তার পিতা উপস্থিত হলে তার জবানবন্দি ও জেরা গ্রহণ করা হয়। যুক্তি তর্কের সময় বিবাদী পক্ষে বলা হয় যে যেহেতু বাদী উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেননি, সে কারণ তার দাবি প্রমাণিত হয়নি গণ্য হবে। রিভিশন দায়ের করা হলে অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত দেওয়া হয় যে বাদীকে স্বয়ং তার মামলায় সাক্ষ্য প্রদান করার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। একটি চুক্তি বলবৎ এর মামলায় বাদীর পক্ষে তার পিতা কর্তৃক সাক্ষ্য প্রদান করা হলে আপত্তি ওঠে। এ মামলায় আপিল বিভাগের সিদ্ধান্ত দেওয়া হয় যে এভিডেন্স অ্যাক্টের 120 ধারার মামলার কোনো সাক্ষীকে কাঠগড়ায় দাঁড়িয়ে প্রমাণ করতে হবে এরকম কোনো বিধান নেই। তার পক্ষে অন্য কেউ জবানবন্দি করলে তার সাক্ষ্য প্রামাণিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে না বা উক্ত সাক্ষীকে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য করা যাবে না, এরকম বিধানও নেই। তবে যদি বাদীর দাবি এমন হয় যে ওই বিষয়টি শুধুমাত্র তারই জানা ছিল, তখন অবশ্যই দাবি প্রমাণের জন্য বাদীকে সাক্ষ্য প্রমাণ করতে হবে। বিবাদীর ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে। আবার যদি এমন হয় যে কোনো বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন আছে যা শুধুমাত্র সংশ্লিষ্ট পক্ষই করতে পারে, সেক্ষেত্রে ওই পক্ষকে সাক্ষী হিসেবে উপস্থিত হয়ে সে ব্যাখ্যা প্রদান করতে হবে। কোনো পক্ষের দাবি প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হবে এভিডেন্স অ্যাক্টের 134 ধারায় সে বিষয়ে কোনো উল্লেখ নেই। তবে সাধারণত ঘটনার চাক্ষুষ সাক্ষী বা ঘটনার সময় যারা উপস্থিত ছিল তাদেরকে সাক্ষী হিসেবে উপস্থিত করা প্রয়োজন। এ শ্রেণীর সাক্ষীকে উপস্থিত না করা হলে এভিডেন্স অ্যাক্টের 114G ধারায় যে পূর্ব অনুমান বিষয় উল্লেখ আছে তা প্রযোজ্য হতে পারে, যার ফলে পক্ষের দাবি প্রমাণের ত্রুটি থেকে যাবে। তবে বর্তমান সমাজে যে ব্যবস্থা বিরাজমান, সেক্ষেত্রে ঘটনার চাক্ষুষ সাক্ষীরাও নিজেদের নিরাপত্তার কারণে, বিশেষ করে প্রতিপক্ষ যদি শক্তিশালী হয়, তখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ভয় পায়। এ অবস্থান বিবেচনায় আপিল বিভাগ কর্তৃক মাত্র একজন বিশ্বাসযোগ্য সাক্ষীর জবানবন্দি জেরার ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া যাবে মর্মে অভিহিত করা হয়েছে। উক্ত বিভাগের 55 DLR 39 পৃষ্ঠায় প্রকাশিত মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রেও বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ বা কোনো পক্ষের সঙ্গে জড়িত নয় এমন একজন সাক্ষীর বক্তব্য মামলার সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে ভিত্তি হতে পারে। কাজেই সাক্ষীর সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, সাক্ষী নিরপেক্ষ কিনা, তার সাক্ষ্য বিশ্বাসযোগ্য কিনা, এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। সাক্ষীর জবানবন্দি। সাক্ষ্য প্রমাণ দুরকম হতে পারে, মৌখিক এবং দলিলি। মৌখিক সাক্ষীর বক্তব্য প্রকাশ্য আদালতে বিচারক কর্তৃক লিপিবদ্ধ করতে হবে। বর্তমানে সাক্ষীর বক্তব্য সরাসরি কম্পিউটারে বিচারক নিজেই টাইপ করতে পারবেন। সেক্ষেত্রে বিচারক ডিপোজিশন শিট এর প্রত্যেক পাতায় তার ইনিশিয়াল দেবেন। তিনি যদি হাতে লিখতে কোনো কারণে অপারগ হন বা কম্পিউটারে তা টাইপ করতে না পারেন, সেক্ষেত্রে তার ডিকটেশন অনুযায়ী স্বাক্ষরলিপিকার তা রেকর্ড করতে পারবে।
তবে বিচারককে এ মর্মে প্রত্যয়ন করতে হবে যে তার ডিকটেশন অনুযায়ী সঠিকভাবে জবানবন্দি জেরা লিপিবদ্ধ করা হয়েছে। জবানবন্দি জেরা আদালতে প্রচলিত ভাষায় লিপিবদ্ধ করতে হবে, কিন্তু যদি এমন ভাষায় লিপিবদ্ধ করা হয় যা সাক্ষী বুঝে না, সেক্ষেত্রে সাক্ষীর নিকট অনুবাদ করে তাকে বুঝিয়ে দিতে হবে। যদি আদালতের ভাষা ইংরেজি না হয়, তাহলেও পক্ষগণের বা তাদের আইনজীবীগণের কোনো আপত্তি না হলে সাক্ষীদের জবানবন্দি জেরা ইংরেজি ভাষায় লিপিবদ্ধ করা যাবে। যেসব মামলার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করার বিধান আছে, সেসব মামলার সাক্ষীর জবানবন্দি জেরা বিবরণ আকারে বা ন্যারেটিভ হবে, প্রশ্ন এবং উত্তর আকারে হবে না। তবে বিচারক নিজ উদ্যোগে বা কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে কোনো বক্তব্য প্রশ্ন বা উত্তর আকারে লিপিবদ্ধ করতে পারবেন। কোনো প্রশ্ন সম্পর্কে কোনো পক্ষ আপত্তি করলে ওই প্রশ্ন এবং উত্তর এবং আপত্তির বিষয়ে বিচারকের সিদ্ধান্ত জবানবন্দির শিটে উল্লেখ করতে হবে। তবে আপত্তির কারণ গ্রহণযোগ্য না হলে সাক্ষীকে সংশ্লিষ্ট প্রশ্নটি করার অনুমতি বিচারক নাও নিতে পারেন। নিম্ন আদালতের ওই মামলায় প্রদত্ত রায়ের বিরুদ্ধে কোনো আপিল দায়ের করা হয়, তবে আপিল আদালত আপত্তিকৃত প্রশ্নটি গ্রহণ করা বা বাতিল করা সঠিক হয়েছে কিনা সে বিষয়ে বিবেচনা করতে পারবে। অনেক সময় সাক্ষী তার পূর্বের কোনো লিখিত বক্তব্য বা অন্য কারোর লিখিত বক্তব্য যা লিপিবদ্ধ করার সময় সে উপস্থিত ছিল বলে দাবি করে, কিন্তু তা সে সঠিকভাবে মনে করতে পারে না বলে আদালতকে জানায়। তবে পূর্বের লিখিত বিবৃতিটি তাকে দেখানো যেতে পারে এবং তা দেখে সে তার বক্তব্য রাখতে পারবে। যেমন, কোনো সাক্ষী বলল যে সে দলিল সম্পাদনের সময় উপস্থিত ছিল এবং তার সামনে দলিলটি পড়ে শোনানোর পরে দাতা দলিলটি সম্পাদন করে, কিন্তু দলিলে কী লেখা ছিল তা মনে করতে পারছে না। এক্ষেত্রে দলিলটি তাকে দেখিয়ে বা দলিলের কিছু অংশ তাকে পড়িয়ে শুনিয়ে জিজ্ঞেস করা যাবে এটি সেই দলিল কিনা। হারিয়ে যাওয়া কোনো দলিলও এভাবে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। সাক্ষীর জবানবন্দি জেরা লিপিবদ্ধ করার সময় সাক্ষীর আচরণে কোনো রকম অস্বাভাবিক কিছু যদি বিচারকের দৃষ্টিগোচর হয়, তাহলে তিনি সে সম্পর্কে তার অভিমত রেকর্ড করবেন। অনেক সময় দেখা যায় যে প্রশ্ন শুনে সাক্ষী চুপ করে থাকে বা উত্তর দিতে অস্বাভাবিক বিলম্ব করে বা বিব্রত বোধ করে বা এজলাসে উপস্থিত কারো ইঙ্গিতের অপেক্ষা করে এবং ইঙ্গিত পাওয়ার পরে উত্তর দেয়। এই বিষয়গুলো রেকর্ড করা হলে উক্ত সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং আপিল আদালতও ওই সাক্ষীর সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবে। অনেক বিচারক সাক্ষীর আচরণ লিপিবদ্ধ করা বিধিটি গুরুত্বপূর্ণভাবে অনুধাবন করেন না। আচরণ লিপিবদ্ধ করার বিধিটির গুরুত্ব সম্পর্কে হাইকোর্ট বিভাগের অভিমত নিম্নরূপ: In appropriate cases, the trial court should note the demeanor of witnesses because he has the advantage of seeing the witness. Demeanor frequently furnishes a clue to the weight of a testimony of witnesses. When a trial judge, on a careful notice of demeanor of witnesses, comes to a decision as to a finding of fact, such decisions should not be lightly interfered with. When a judge hears and sees witnesses and makes a conclusion or inference with regard to what is the weight on balance of their evidence, that judgment is entitled to great respect. সাক্ষীর আচরণ জবানবন্দি গ্রহণ করার শিটে রেকর্ড করার পর এবং সাক্ষীর জবানবন্দি জেরা গ্রহণ শেষ হওয়ার পর সাক্ষীকে পড়ে শোনাতে হবে। সাক্ষী তার জবানবন্দি জেরা ইত্যাদি সঠিক হয়েছে মর্মে স্বীকার করলে ওই শিটে তার দস্তখত গ্রহণ করতে হবে। তবে যদি সাক্ষী দাবি করে যে তার কোনো একটি বক্তব্য সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়নি, সেক্ষেত্রে বিচারক প্রয়োজনীয় সংশোধন করতে পারেন। অনেক ক্ষেত্রে সাক্ষী মনে করতে পারে যে তার বক্তব্য তার পক্ষের জন্য ক্ষতিকারক।
সে কারণে সে বক্তব্য সঠিক নয় মর্মে দাবি করে। এইরূপ দাবির পরেও বিচারক যদি মনে করে যে তিনি সঠিকভাবে সাক্ষীর বক্তব্য লিপিবদ্ধ করেছেন, সেক্ষেত্রে তিনি তার অভিমত ও সাক্ষীর আপত্তি উল্লেখ করবেন। ডিপোজিশন শিটে সাক্ষী দস্তখত দেওয়ার পর আর দাবি করতে পারবেন না যে তার বক্তব্য সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়নি। বিধি 5 অনুযায়ী সাক্ষীর জবানবন্দি জেরা সাক্ষীকে পড়ে শোনানোর পর সাক্ষী সঠিক স্বীকার করার পরে নিজের দস্তখত দিবে। তারপর বিচারক দস্তখত দিবেন। সাক্ষীকে পড়ে না শোনানো হলে তার দস্তখত গ্রহণ করা না হলে ওই জবানবন্দি জেরা প্রমাণে ব্যবহার করা যাবে না। তবে বিচারকের দস্তখত না থাকলে ওই জবানবন্দি জেরার গ্রহণযোগ্যতা নষ্ট হবে। এ সম্পর্কে 3 BLC 257 পৃষ্ঠায় প্রকাশিত মামলায় নিম্নরূপ অভিমত ব্যক্ত করা হয়েছে। Mere non-signing of depositions did not amount to any illegality. বর্তমানে বিভিন্ন আদালতে সাক্ষীর জবানবন্দি জেরা গ্রহণের পরে সাক্ষীকে পড়ে শোনানো হয়েছে ইত্যাদি বিষয়ে জবানবন্দি শিটে একটি সিল দেয়া হয় এবং তারপর বিচারকের দস্তখত বেঞ্চ সহকারী নিয়ে থাকে। ওই রকম সিল ব্যবহার না করে হাতে লিখে সাক্ষীর দস্তখত গ্রহণ করা সঠিক হবে এবং বিচারক নিজেও বুঝতে পারবেন যে সাক্ষীকে তার জবানবন্দি জেরা পড়ে শোনানো হয়েছে। অর্ডার 18-এ এক্সামিনেশন অব উইটনেসের বিষয় উল্লেখ করা হয়েছে। সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করার 3টি পর্যায় হতে পারে: এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন অ্যান্ড রি-এক্সামিনেশন। এক্সামিনেশন অব উইটনেসেস বলতে 3টি পর্যায়ে সাক্ষীকে পরীক্ষা করা বোঝায়। কোনো পক্ষ যখন তার নিজ সাক্ষীকে জবানবন্দি গ্রহণ করে তখন ওই সাক্ষীর এক্সামিনেশন ইন চিফ বোঝায়। যখন অপর পক্ষ ওই সাক্ষীকে জেরা করে তখন ওই সাক্ষীর ক্রস এক্সামিনেশন বোঝায়। যখন কোনো সাক্ষীর জবানবন্দি বা জেরা শেষ হয়ে যাওয়ার পর ওই সাক্ষীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হয় তখন রি এক্সামিনেশন বলা হয়। এই বিষয়গুলো ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট সেটের 127, 30 ও 138 ধারার বিধানসমূহ অনুসরণ করতে হবে।